21শে ডিসেম্বর 1988 স্কটল্যান্ডের মানুষ একটি অত্যন্ত সুন্দর বিকেল উপভোগ করছিলেন। ওই দিন স্কটল্যান্ডের আবহাওয়া ছিল অত্যন্ত মনোরম এবং স্কটল্যান্ডের সমস্ত মানুষ সেই মনোরম আবহাওয়া দারুণভাবে উপভোগ করছিলেন। কিন্তু বন্ধুরা, তারা হয়তো এটা জানতেন না যে আর কিছুক্ষণ পরেই তারা এমন একটি ঘটনার সাক্ষী হতে চলেছেন যে ঘটনার কথা তারা হয়তো কোনোদিন কল্পনাতেও করতে পারেনি। ওই দিন স্কটল্যান্ডের আকাশে হঠাৎ করেই একটি তীব্র বিস্ফোরণ ঘটেছিল এবং ওই বিস্ফোরণের সাথে সাথেই স্কটল্যান্ডের সমস্ত মানুষ একেবারের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলেন, কারণ তারা এমন একটি দৃশ্যের সাক্ষী হয়ে উঠেছিলেন যে দৃশ্যটি দুঃস্বপ্নের থেকেও ভয়ঙ্কর ছিল। ওই দিন স্কটল্যান্ডের মাটিতে হঠাৎ করেই বৃষ্টি নেমে এসেছিল, কিন্তু এই বৃষ্টি কোনো সাধারণ বৃষ্টি ছিল না, এই বৃষ্টি ছিল রক্ত এবং লাশের। ওই দিন স্কটল্যান্ডের আকাশে এমন কি ঘটনা ঘটেছিল যার ফলে অন্যান্য আর 5টি দিনের মতোই একটি অত্যন্ত সাধারণ দিন হঠাৎ করেই স্কটল্যান্ডের ইতিহাসের একটি রক্তাক্ত এবং কালো দিন হিসাবে চিরতরেই নথিভুক্ত হয়ে গিয়েছিল। আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজারই চেষ্টা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। 21শে ডিসেম্বর 1988 জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্ট থেকে বোয়িং 747-এর একটি বিশালকায় বিমান প্যান AM-103 থিওরি এয়ারপোর্টে ল্যান্ড করেছিল। থিওরি এয়ারপোর্ট থেকে ওই বিমানটির গন্তব্য ছিল জন এফ কেনেডি এয়ারপোর্ট এবং তাই থিওরি এয়ারপোর্টে নামার পর ওই বিমানটি নিজের পরবর্তী গন্তব্যের দিকে উড়ান ভরার জন্য একেবারেই প্রস্তুত ছিল। এই বিমানটিতে ওই দিন প্রায় 243 জন প্যাসেঞ্জার এবং 16 জন ক্রু মেম্বার উপস্থিত ছিলেন। ওই দিন এই বিমানটির পাইলট ছিলেন ক্যাপ্টেন জেমস, যার প্রায় 11,000 ঘন্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল, এবং তার সাথে ছিলেন ফার্স্ট অফিসার রেমন্ড, যার প্রায় 12,000 ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। সাধারণত একটি বিমানে 2 জন পাইলট থেকে থাকেন, কিন্তু যেহেতু এই বিমানটির গন্তব্য অনেকটা দীর্ঘ ছিল তাই এই 2 জন পাইলটের সাথেই ওই দিন ওই বিমানে একজন ইঞ্জিনিয়ারও উপস্থিত ছিলেন, যার নাম ছিল ফ্লাইট ইঞ্জিনিয়ার জেরি, এবং তার প্রায় 8,000 ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। ওই দিন সন্ধ্যা 6:25 নাগাদ এই বিমানটি নিজের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। মাটি থেকে প্রায় 31,000 ফুট উঁচুতে ঘন্টা প্রতি প্রায় 580 কিলোমিটার গতিতে ওই বিমানটি এফ কেনেডি বিমানবন্দরের দিকে উড়ে চলেছিল। এই বিমানের সমস্ত যাত্রী অত্যন্ত খুশি মনে নিজেদের এই যাত্রাকে উপভোগ করছিলেন, কিন্তু তারা হয়তো এটা জানতেন না যে আর কিছুক্ষণ পরেই তারা কত বড় বিপদের সামনাসামনি হতে চলেছে। এই বিমানটিকে আগে রোড ক্লিয়ারেন্স দেওয়ার জন্য এয়ার ট্রাফিক কন্ট্রোলের থেকে বিমানটির সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করা হয়, কিন্তু ওই বিমানটির থেকে কোনো রকম উত্তর পাওয়া সম্ভব হয়ে ওঠেনি। পাইলটরা ব্যস্ত থাকতে পারেন এই কথা ভেবে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে আরও একবার বিমানটির সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করা হয়, কিন্তু এবারেও ওই বিমানটির থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। এরপর এই বিমানটির গতিপথ লক্ষ্য করার জন্য যখন এয়ার ট্রাফিক কন্ট্রোলের অফিসাররা রাডারের দিকে নজর দেন তখন তারা বুঝতে পেরে যান যে এই বিমানটিকে রাডারেও দেখতে পাওয়া যাচ্ছে না, এবং তারা অনুমান করতে থাকেন যে হয়তো এই বিমানটি কোনো বড় বিপদের মুখে পড়েছে, এবং তাদের এই অনুমান একেবারেই সঠিক ছিল, কারণ ততক্ষণে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই খবর ছড়িয়ে পড়তে শুরু করে যে আকাশ থেকে মানুষের রক্ত এবং মাংসের টুকরো ঝরে পড়ছে, এবং তার সাথে সাথেই এয়ারপ্লেনের ভাঙা টুকরো ঝরে পড়ার খবরও উঠে আসতে শুরু করে। এ কথা তখন সকলেই বুঝতে পারলেন যে এই বিমানটি কোনো সাংঘাতিক দুর্ঘটনার কবলে পড়েছে। কিন্তু বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে এই যে এত বড় মাপের একটি দুর্ঘটনার কবলে এই বিমানটি পড়ল কিভাবে? আর এর থেকেও বড় প্রশ্ন হলো এই যে বিমানটির সাথে আসলে কি ঘটেছিল। এই বিমানের বিভিন্ন অংশের খোঁজ পাওয়ার জন্য এরপর বেশ কিছু হেলিকপ্টারের মাধ্যমে একটি সার্চ অপারেশন শুরু করা হয়, কিন্তু বন্ধুরা, এই সার্চ অপারেশন কন্ডাক্ট করতে গিয়ে অনুসন্ধানকারীরা একটি চমকপ্রদ বিষয় লক্ষ্য করলেন। তারা দেখেন যে এই বিমানের ভাঙা অংশগুলি টুকরো টুকরো হয়ে একটি বিশাল এরিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে। এই ভাঙা টুকরোগুলির মধ্যে বেশ কিছু বড় মাপের টুকরো বর্তমান থাকলেও বেশিরভাগ টুকরোগুলি ছিল ছোট ছোট মাপের। অনুসন্ধানকারীরা প্রায় 40 লক্ষ টুকরোকে খুঁজে বের করতে সক্ষম হয়েছিলেন। একই সাথে আমরা আপনাদের এটাও জানিয়ে রাখতে চাই যে এই সার্চ অপারেশন কন্ডাক্ট করার জন্য অনুসন্ধানকারীরা থার্মাল টেকনোলজির সাহায্য নিয়েছিলেন, যাতে তারা খুব সহজেই গরম জিনিসের সন্ধান করে উঠতে পারেন। এত বিশাল এলাকা জুড়ে এত ছোট ছোট টুকরো খুঁজে বের করার পর অনুসন্ধানকারীরা এটা ভাবতে বসলেন যে এই বিমানটির সাথে আসলে কি ঘটনা ঘটেছিল যার ফলে এই বিমানটি এরকমভাবে ভেঙে পড়ল।
এত উঁচুতে অবস্থান করা অবস্থায় একটি বিমান তখনই এরকমভাবে ভেঙে পড়তে পারে যখন ওই বিমানটির মধ্যে কোনো ত্রুটি থাকে। তাহলে কি এই বিমানেও কোনো ত্রুটি থেকে গিয়েছিল? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার জন্য ওই বিমানের সমস্ত টুকরোগুলিকে একটি হ্যাঙ্গারের মধ্যে টাঙিয়ে ওই বিমানের ধাঁচটিকে আবার তৈরি করেন আর ভালো করে অনুসন্ধান করতে শুরু করেন। আর এইবার তারা যে বিষয়টি আবিষ্কার করে ফেলেন সেটি ছিল অত্যন্ত চমকপ্রদ একটি বিষয়। আসলে ওই অনুসন্ধানকারীরা লক্ষ্য করে দেখেছিলেন যে ওই বিমানের কার্গোর অংশে একটি বড় ছিদ্র বর্তমান ছিল, কিন্তু এই ছিদ্রটি দেখেই অনুসন্ধানকারীরা এটা ভালো করেই বুঝতে পেরেছিলেন যে এই রকম ধরনের ক্ষত শুধুমাত্র বিস্ফোরণের মাধ্যমেই ঘটতে পারে। তাহলে কি এই বিমানের মধ্যে কোনো বিস্ফোরণ রাখা হয়েছিল? আর যদি তা সত্যি হয়ে থাকে তাহলে সেই বিস্ফোরণটি খুব ছোট আকৃতির কোনো সুটকেসের মাধ্যমে কার্গোতে ঢোকানো হয়েছিল। অর্থাৎ বিমানের এই অংশে যে কন্টেনারটি ছিল তার মধ্যেই বিস্ফোরণ থাকার সম্ভাবনা সব থেকে বেশি। এখন যদি কোন কন্টেনারটি বিমানের এই অংশে রাখা হয়েছিল তা অনুসন্ধান করা যায়, তাহলেই এটা বোঝা যেতে পারে যে বিস্ফোরণটি আসলে কিভাবে এই বিমানের মধ্যে নিয়ে আসা হয়েছিল। কিন্তু এই কাজটি এতটাও সহজ ছিল না, কারণ লাগেজে ইনস্টল করার জন্য যে ক্রু মেম্বাররা থাকেন তার পক্ষেও এটা সঠিকভাবে বলা সম্ভব নয় যে সে কোন কন্টেনারটি বিমানের কোন অংশে রেখেছিল। আসলে বিমানের এই কন্টেনারগুলির নাম্বার খুবই অদ্ভুত রকমের হয়, তাই কোনো ক্রু মেম্বারের পক্ষেই কন্টেনারের নাম্বার মনে রাখা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু এরপরেও যখন অনুসন্ধানকারীরা জিজ্ঞাসাবাদের জন্য ক্রু মেম্বারদের ডাকেন তখন একটি অদ্ভুত ঘটনা ঘটে যায়। আসলে ওই ক্রু মেম্বারদের মধ্যে একজন বলে ওঠেন যে তিনি AVN 4041 নম্বরের কন্টেনারকে বিমানের এই অংশে রেখেছিলেন। যখন অনুসন্ধানকারীরা তাকে জিজ্ঞাসা করেন যে তিনি কিভাবে এতটা কনফিডেন্ট যে তিনি এই নম্বরের কন্টেনারকে বিমানের এই অংশে রেখেছিলেন, তখন তিনি জবাব দেন যে 1940 সালে তার জন্ম আর 1941 সালে তার স্ত্রীর জন্ম, তাই তিনি কন্টেনারটিকে খুব ভালোভাবেই মনে রাখতে পেরেছিলেন। ওই ক্রু মেম্বারের দেওয়া এই তথ্যটি এই কেসের ক্ষেত্রে একটি নূতন দিশা তো অবশ্যই দিয়েছিল, কিন্তু এই দিশাটিও শেষ পর্যন্ত এই কেসের কোনো মীমাংসা করতে ব্যর্থ হয়েছিল, কারণ এই সূত্র থেকেও এই কেসের কোনো সমাধান বেরিয়ে আসেনি। আসলে ওই ক্রু মেম্বারের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই অনুসন্ধানকারীরা ওই কন্টেনারের মধ্যেকার সমস্ত টুকরোগুলিকে শনাক্ত করার চেষ্টা করে থাকেন এবং এই টুকরোগুলিকে শনাক্ত করার কাজে তারা বেশ কিছুটা সফলও হয়ে যান, কিন্তু এই টুকরোগুলি থেকেও তারা বিশেষ কোনো সূত্র লাভ করতে পারেন না। ওই সুটকেসগুলির মধ্যে বেশিরভাগ সুটকেস জামাকাপড়ে ভর্তি ছিল, আর তাছাড়া ওই বিমানের সফরকারী কোনো ব্যক্তি কোনো রকম কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের ছিল না, তাই এই কেসটি শেষ পর্যন্ত অনুসন্ধানকারীদের কাছে একটি ধোঁয়াশার মতো হয়ে রয়েছিল। কিন্তু ওই সুটকেসগুলির মধ্যে এমন কিছু জিনিসও পাওয়া গিয়েছিল যা দেখে অনুসন্ধানকারীরা কিছুটা সন্দেহ প্রকাশ করেছিলেন। আসলে ওই সুটকেসগুলির মধ্যে ছোট্ট ছোট্ট শিশুদের বেশ কিছু জামা কাপড়ের টুকরোও পাওয়া গিয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটাই যে ওই বিমানে কোনো ছোট শিশু আদৌ উপস্থিত ছিল না। তাই এই বিষয়টি অনুসন্ধানকারীদের মনে কিছুটা সন্দেহের জন্ম দিলেও এখান থেকে কোনো সমাধান লাভ করা অনুসন্ধানকারীদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। এই প্লেনের ভাঙা অংশ থেকে অনুসন্ধানকারীরা একটি রেডিওর সার্কিট খুঁজে বের করতে পেরেছিলেন। যখন অনুসন্ধানকারীরা ওই রেডিওর কোম্পানির সাথে যোগাযোগ করেন তখন তারা বলেন যে এই রেডিও আমাদের হলেও এই সার্কিট আমাদের কোম্পানির ছিল না। এই তথ্যটি থেকে অনুসন্ধানকারীরা এটা বুঝতে পারেন যে এই রেডিওর মধ্যেই ওই বোমাটি লুকানো হয়েছিল। অপরদিকে ওই জামাকাপড়ের অংশগুলির টুকরো থেকে অনুসন্ধানকারীরা এটা খুঁজে বের করতে পেরেছিলেন যে ওই জামাকাপড়গুলি কোথা থেকে কেনা হয়েছিল। আসলে ওই জামাকাপড়গুলি মেরিস হাউস নামের একটি দোকান থেকে কেনা হয়েছিল। ওই দোকানের মালিককে যখন ওই জামাকাপড়ের টুকরোগুলি দেখানো হয় তখন ওই দোকানের মালিক জামাকাপড়ের টুকরোগুলি শনাক্ত করে নেন এবং একটি লেবানীয় ব্যক্তির বিবরণ দেন যিনি ওই জামাকাপড়গুলিকে কিনেছিলেন। কিন্তু ওনারা স্কেচ আর্টিস্টের মাধ্যমে চেষ্টা করেও ওই অনুসন্ধানকারীরা ওই লেবানীয় ব্যক্তির স্কেচ বানাতে অক্ষম হয়ে যান। এই ঘটনার প্রায় 1 বছর পরে আরও একটি বিমানবন্দরে ঠিক এইরকমভাবেই আরও একটি বিস্ফোরণ ঘটাতে গিয়ে এক লেবানীয় ব্যক্তি ধরা পড়ে যান এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর অনুসন্ধানকারীরা এটা বুঝতে পারেন যে এই ব্যক্তি AM-103 বিস্ফোরণের সাথে যুক্ত ছিল। অনুসন্ধানকারীরা ওই ব্যক্তির ব্যাকগ্রাউন্ড সার্চ করে জানতে পারেন যে ওই ব্যক্তি আসলে একজন লেবানীয় জঙ্গি। ওই লেবানীয় ব্যক্তি কোনোভাবে ওই বিমানবন্দরের সিকিউরিটিকে ফাঁকি দিয়ে নিজের বিস্ফোরণ ভর্তি সুটকেস ওই বিমানের কার্গোতে ভরে দিতে সক্ষম হয়েছিলেন, যার ফলে সে নিজে বিমানে না উঠেও ওই বিমানে বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়েছিল।
ওই বিমান দুর্ঘটনায় প্রায় 270 জন মানুষের মৃত্যু হয়েছিল এবং পরের দিকে লেবানন সরকারকে এই ঘটনার দায় স্বীকার করতে হয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের যে বিমান দুর্ঘটনাটি শুনলেন সে সম্পর্কে আপনার কি মতামত? আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।